বহরমপুরে একটা ওনারা বাড়ি কিনেছে। আচ্ছা, ওনারা স্বামী স্ত্রী, আর ওনার একটা 12 বছরের কন্যা সন্তান আছে। তার তো অ্যাটিচিউড অন্যরকম, থুতু ছেটাচ্ছে চেম্বারের মধ্যে। কদিন খেয়াল করছে যে রাত্রিবেলা মেয়ে খুব কাঁদছে, মানে করে। বাবাকে মানে পা দিয়ে লাথি মেরেছে, বাবা পুরো ছিটকে পড়েছে দেয়ালের সাথে। মানে মেয়েটা রাত্রিবেলা হলেই না দরজা খুলে বেরিয়ে যায়। বাড়ির কিছুটা দূরে একটা বিশাল বড় জাম গাছ আছে, সোজা গিয়ে না বেরিয়ে সোজা জাম গাছে উঠে যাচ্ছে। আর ওঠা কিরকম মানে জানো তো, কোনো সুস্থ মানুষ গাছে ওঠা সেরকম কিন্তু নয়। পরের দিন দেখছি যে যেই মানে বাচ্চা মেয়েটা, ওকে কোলে নিয়ে জাম গাছের উপরে দুজনে মিলে শুয়ে রয়েছে। মানে বাচ্চাটাকে নিয়ে গেছে? হ্যাঁ, যে হ্যাঙ্গিং হয়েছে বাড়িতে ওই বাচ্চাটা আর এই বাচ্চাটা যে ডিস্টার্বে রয়েছে, জাম গাছের একদম মগডালে বসে দুজনে পুরো এরকমভাবে নিয়ে কোলে নিয়ে গাছে রয়েছে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে একটা দুর্দান্ত ঘটনা শুনবো সুজয়দার কাছ থেকে। হ্যাঁ, সো ওয়েলকাম সুজয়দা। হ্যাঁ, প্রথমেই বলি জয় মা কামাখ্যা, জয় মা তারা। জয় মা কামাখ্যা। তুমি এখানে আমাকে ডাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, অনেক দিন ধরে ইচ্ছা ছিল তোমার এখানে আসবো বলে, ডাকার জন্য তোমাকে খুব অভিনন্দন জানাই। এবার যেটা হচ্ছে কথা, দেখো আমরা তো জ্যোতিষতান্ত্রিক মানুষ, সমাজের বিভিন্ন রকমই আমাদের দেখতে হয়। অনেক এক্সপিরিয়েন্স আছে, তার মানে এক্সপিরিয়েন্স তো প্রচুর আছে। ওই এক্সপিরিয়েন্স থেকে আজকে আমরা ঘটনা শুনবো। হ্যাঁ, ঘটনা আজকে একটা বলবো, একটা কি দুটো ঘটনা তোমাকে শোনাবো। মানে আমার ক্লায়েন্টদের সাথে এরকম হয়েছে আর কি। আচ্ছা, কোনো একটা ক্লায়েন্ট, নাম নেব না, হ্যাঁ, যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তো নামটা নেব না। কোনো এক ক্লায়েন্ট আমার কাছে কৃষ্ণনগর চেম্বারে এসেছিল। আচ্ছা, তারা তোমার থাকেন বহরমপুরে। আচ্ছা, এবার কি হয়, কৃষ্ণনগর থেকে তো বহরমপুরের ডিস্টেন্সটা খুব কাছে। ঠিক আছে, ধরো আমি যেদিনকে কৃষ্ণনগরে চেম্বার করলাম, সে অনেক সময় বহরমপুর মিট করতে পারি না, কেন এখানে প্রেশার থাকলে আর ওখানে যাওয়া যায় না। যাই হোক, ওনারা আমার নাম্বার নিয়ে আমার কাছে এসছে। এবার কি হয়েছে, বহরমপুরে একটা ওনারা বাড়ি কিনেছে। আচ্ছা, বাড়ি কিনেছে ওনারা স্বামী স্ত্রী, আর ওনার একটা 12 বছরের কন্যা সন্তান আছে। আচ্ছা, তা বাড়ি কিনেছে, দেখছে যে রাত্রিবেলা, তার আগে একটা কথা বলে নিই, যখন ওই আমার কাছে নিয়ে এসছে মেয়েটাকে, আমার দেখেই না, প্রথম তাকে দেখেই মনে হয়েছে এটা অপ্রাসঙ্গিক ঘটনা। কেন, কি করছিল? মানে বিভিন্ন রকম অ্যাটিচিউড। ধরো আমার চেম্বারে যখন ঢুকেছে, তা মানে মেয়েটা কীরকম বলো তো, ওর বাবা মা বলছে এরকম হেলদি ছিল। আমার কাছে যখন তাকে নিয়ে আসা হয়েছে চেম্বারে, সে কঙ্কাল দেখেছো তো বেসিক্যালি, মানে আমরা দেখবে খুব রোগা মানুষকে বলি না, তুই তো কঙ্কাল সার চেহারা, চোখগুলো গর্তের মধ্যে ঢোকা, ঠিক আছে, তার বিভিন্ন রকম অঙ্গি দেখবে, মানে উল্টো পাল্টা যে হলে না, সেটা পরিষ্কার তার চেহারার মধ্যে কিন্তু ফুটে ওঠে। ঠিক আছে, তাকে পরিষ্কার বুঝতে পারছি, তার আকার অঙ্গি ভঙ্গি যে আমি রোগা হয়ে গেছে মেয়েটা। হ্যাঁ, তা আমার কাছে এলো, আমি বললাম এটাই আপনার মেয়ে? বলছে হ্যাঁ। তার তো অ্যাটিচিউড অন্যরকম, থুতু ছেটাচ্ছে চেম্বারের মধ্যে, থুতু ছেটাচ্ছে। যাই হোক, আমার যারা অ্যাসিস্ট্যান্ট থাকে তারাই অনেক করে মেয়েটাকে বসানো হলো, বসিয়ে আমি দেখলাম। দেখো, একটা জিনিস সবসময় জানবে, তোমার যে কোনো, তোমার সাথে যা কিছু ভৌতিক হোক না কেন, বাচ্চাটা তো খুব জরুরি। আমরা সবসময় সেটাকে আগে দেখি যে এই কানেকশানটা এলো কেন, এই মেয়েটাকেই তো এরকম হচ্ছে কেন। তো যাই হোক, সেরকম কিছু আমি কানেকশান পেলাম। তাহলে হ্যাঁ, কানেকশান আমি তার বাচ্চাটা পেয়ে গেছি। আচ্ছা, যেটা হবেই শিওর, আমি যেটা সন্দেহ করছি এটাই। তারপরে তাকে মানে দেখার পরে বললাম, তা আমি ওনার মানে দিয়ে বাইরে বসিয়েছি মেয়েটাকে, বুঝলে তো, বাবা মার সাথে চেম্বারে কথা বলছি। তা তার মধ্যেই আমার সহকারী যারা আছে তাদেরকে মারধর খিমচানো করে ফেলেছে অলরেডি মেয়েটা। ঠিক আছে, তো এবারে যাই হোক, আমি বললাম যে আপনাকে আপনার বাড়িতে যেতে হবে। আচ্ছা, ওনার বাড়িতে আমাকে যেতে হবে। তা আমি একদিন ওরম ভিজিট করলাম বাড়িতে। দেখো, বাড়িতে যাওয়া মাত্র আমি বুঝে গেছি ব্যাপারটা কি আছে এখানে। যেটা হচ্ছে, ওর বাবা মা ধরো বিছনায় শুয়ে রয়েছে, ওরা কদিন খেয়াল করছে যে রাত্রিবেলা মেয়ে খুব কাঁদছে, মানে করে। তার মধ্যে একদিন
কি করেছে, এরকম কাঁদতে কাঁদতে ওর বাবা এরকম করে নাড়িয়েছে, বাবাকে এক মানে পা দিয়ে লাথি মেরেছে, বাবা পুরো ছিটকে পড়েছে দেয়ালের সাথে। তুমি ভাবো ওই রকম একটা রোগা মেয়ে, ওর বাবা যথেষ্ট হেলদি লম্বা চওড়া, তাকে একটা লাথি মারলো, সে গিয়ে ছিটকিয়ে পড়লো ইসের, এটা তো গেল। তার মানে কিছুদিন পরের আবার ঘটনা যে মানে মেয়েটা রাত্রিবেলা হলেই না দরজা খুলে বেরিয়ে যায়, অথচ বেরিয়ে যাচ্ছে, ওর বাবা মা দেখতে পাচ্ছে, কিন্তু দরজার যে বাড়ির বাউন্ডারি পার করছে আর খুঁজে পাচ্ছে না কোথায় যাচ্ছে। আবার কিন্তু সূর্য উদয়ের আগে মেয়েটিকে এসে বিছনায় শুয়ে পড়ছে, রাত করে মেয়ে বেরিয়ে যাচ্ছে, আবার হ্যাঁ সকালবেলা করে ফিরছে। হ্যাঁ এইবার বিষয়টা হ্যাঁ সকালবেলাও ফিরছে না, হ্যাঁ মানে সূর্য উদয়ের আগেই চলে আসছে। হ্যাঁ মানে এটা কতটা ক্রিপি লাগবে না, মানে ধরো তোমার বাড়িতে, ঠাকুর করুক যেন কারোর সাথেই না হয়, কারো একজন কাল্পনিক কারোর বাড়িতে তার খুব কাছের মানুষ, সে হঠাৎ করে রোগা হয়ে গেল, রোগা হয়ে যাওয়ার পর সে হয়তো খাওয়া দাওয়া বন্ধ করে দিল বা বেশি বেশি খেতে লাগলো। আর না খাওয়া দাওয়া বন্ধ করেনি, যেই মেয়ে মাছ খেত না, মাছে হয় না অনেকে গন্ধ পায়, অনেকে পছন্দ করে না মাছটা, যাই হোক, তা মাছ খাচ্ছে বাড়িতে, ধরো ওর বাবা যা নিয়ে আসছে একাই সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ তাহলে ভেবে দেখো এটা কি রিস্কি একটা ব্যাপার, রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে বলছে সকালবেলা ফিরছে, কোথায় যাচ্ছে বাউন্ডারির বাইরে গেলে আর খুঁজে পাওয়া যাচ্ছে, বাবা মা সঙ্গে সঙ্গে যাচ্ছে বাউন্ডারি ইসে গিয়ে, মানে আর তাকে খুঁজে, তার কোনো ট্রেসই নেই। আবার কি হলো তারপরে শোনো তা কি করছে, হ্যাঁ এইবারে আমাকে তো তাদের বাড়িতে স্টে করতে হয়েছে কাজটা করার জন্য, তা গেছি আমি একদিন রাত্রি, সেদিনকে সম্ভবত এইবার ছিল মঙ্গলবার মনে হয় ছিল, তা আমি ছিলাম ওদের বাড়িতে। আমি বললাম যে আমি আপনারা এই ঘরে শোবেন, আমি পাশের ঘরে আছি, কেন আমাকে তো সব কিছু করতে হবে। তা দেখছি যে মেয়ে বেরোচ্ছে, আমি সব ফলো করছি, ঠিক আছে, বেরিয়ে কোথায় যাচ্ছে জানো, শুনলে তোমারও গায়ের লোম খাড়া হয়ে যাবে। কোথায় যাচ্ছে? ওদের বাড়ির ঠিক একটুখানি দূরে, মানে বহরমপুর বুঝতেই তো পারছো, একটু গ্রাম্য পরিবেশের ব্যাপারটা, ভিতরে যেহেতু থাকে ওনারা, দেখা যাচ্ছে যে বাড়ির কিছুটা দূরে একটা বিশাল বড় জাম গাছ আছে। হলো সোজা গিয়ে না বেরিয়ে সোজা জাম গাছে উঠে যাচ্ছে। আর ওঠা কীরকম মানে জানো তো, কোনো সুস্থ মানুষ গাছে ওঠা সেরকম কিন্তু নয়, সম্পূর্ণ অন্যরকম অ্যাটিচিউড, ঠিক আছে। গিয়ে টান টান হয়ে শুয়ে থাকছে ইসের মধ্যে, গাছের ডালে, জাম গাছে উঠে, জাম গাছে, মানে ওকে একদম মানে ওই ক্রল করতে করতে যেটা ভূতেরা ন্যাচারালি যেভাবে ওঠে আর কি গাছে, মানে সোজাভাবে নয়, খুব ফাস্ট উল্টো দিক হবে। কি বলছো? হ্যাঁ উল্টো দিক। এটা তুমি একদম দেখেছো চোখের সামনে? আমার ক্লায়েন্ট ভাই, আমার ক্লায়েন্ট বহরমপুরের কৃষ্ণনগরে এসেছিল, আমি তোমাকে আমি নামটা নেব না, না ঠিক আছে না। তারপর তা আমি বললাম ওর বাবা মাকে বললাম যে ঠিক আছে আমি যা দেখার দেখে নিয়েছি, ঠিক আছে। ও তোমাকে খেয়াল করেনি, মানে ও তোমায় দেখেনি? দেখো একটা জিনিস পাত্তাও দেয়নি, একটা জিনিস সবসময় এখানে বুঝিয়ে দিই, আমাদের দেখলে ই করি সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে না এরা বুঝতে পারে যে আমরা তো তন্ত্র সাধনার মানুষ, ঠিক আছে, আমাদেরকে বেশি নাড়াচাড়া দিতে যাবে না, কেন দিলে ওর প্রবলেম, বুঝতে পেরেছি। এবার যেটা হচ্ছে কথা, আমি ওর বাবা মাকে তো এবার দেখো সন্তান তার এরকম ডিস্টার্ব, তার সন্তান ডিস্টার্ব হলে পরে বাবা মা ঠিক থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তাই যাই হোক, তারপরে তা আমি বললাম ঠিক আছে আমি যা দেখার দেখে নিই, যে আজকের দিনটা স্টপ করুন, ঠিক আছে, মেয়ে আপনার চলে আসবে ঠিক। তা আমিও বাড়ি গেলাম, আমি তো আমরা বললাম যে আপনার শুন গিয়ে দরজাটা খোলা রাখুন, আপনার মেয়ে ঠিক এইটা আমি টাইম মেনশন করে দিয়েছিলাম যে এর মধ্যেই আসবে। এইখানেই ইন্টারেস্টিং পার্ট, যে ওটা কে কেন গেল, কি বৃত্তান্ত, সেটা হচ্ছে ওনারা যেই বাড়িটা বললাম না নতুন বাড়ি কিনে গেছে, ওই বাড়িতেই মানে একজন স্বামী স্ত্রী থাকতো, তারও একটা বাচ্চা ছিল, সেও মেয়েটা মানে পার্সোনাল ইস্যুতে হ্যাঙ্গিং হয়েছিল, গলায় দড়ি দিয়েছিল ওই বাড়িতে। ওকে, এবার অ্যাডিসিস ইনি তো জানেন না ভদ্রলোক, ইনি বাড়িটা কিনেছেন, ওনাকে জানানোও হয়নি, উনি নানা রকম অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছে বাড়ির মধ্যে, ধরো ছাদের মধ্যে কেউ দুমদাম রাত্রিরে শুয়ে আছে, তারপরে তো মেয়ের এটা ধরাই পড়লো। পরের দিন যেটা দেখছি যে ওরকম মেয়ে আবার বেরোচ্ছে বাড়ি থেকে। হলো আমাকে এই কাজটা করতে গিয়ে পরপর 3 দিন ওয়াচ করতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, পরের দিন দেখছি যে ওরকম সেম বেরোচ্ছে, বেরোনোর পর আর নেই উপরে। পরের দিন দেখছি যে যেই মানে বাচ্চা ঠিক বলবো না, এই মেয়েটার থেকে একটু বড় বয়সে, ওকে কোলে নিয়ে জাম গাছের উপরে দুজনে মিলে শুয়ে রয়েছে। মানে বাচ্চাটাকে নিয়ে গেছে? হ্যাঁ, ওই আগের বাচ্চাটা?
যে হ্যাঙ্গিং হয়েছে বাড়িতে, ওই বাচ্চাটা আর এই বাচ্চাটা যে ডিস্টার্বে রয়েছে, জাম গাছের একদম মগডালে বসে দুজনে পুরো এরকমভাবে নিয়ে কোলে নিয়ে রয়েছে। ওই মেয়েটাকে কেমন দেখতে ছিল? কোন মেয়েটাকে? ওই বাচ্চাটাকে, আগের বাচ্চাটাকে হ্যাঙ্গিং যে হয়েছিল। দেখো অ্যাকচুয়ালি যেটা হয় কি, মানুষ যখন গত হয়ে যায় না, তার চেহারার কিন্তু পরিবর্তন আসে, ঠিক আছে? তুমি তখন তার মানে সাধারণ মানুষের মতো পাবে না। চুল পুরো এলোমেলো খোলা, মানে ছাড়া চুল যাকে বলে, আমি বলছি না, নিয়ে রয়েছে, আর মাথাটা ঠিক এরকম করে। তবে আমি বুঝতে পারছি যে কোলের মধ্যে রয়েছে ওর। তারপরে যেটা হলো, আমাদের কিছু তন্ত্রের তো ব্যাপার থাকে। আমি ওর বাবা মাকে সঙ্গে করে আমি বললাম ভয় পাবেন না, তা নিয়ে আমি ওরকম গেলাম। আমি একটা কথাই জিজ্ঞাসা করলাম যে তুই একে ধরেছিস কেন সেটা বল। আমাকে কি রিপ্লাই দিচ্ছে জানো? বলছে একে আমি ছাড়তে পারবো না। কেন? কারণ হচ্ছে, বলছে আমি এই বাড়িতে, এটা আমার খুব স্বাদের জায়গা ছিল, আমি নিজস্ব কিছু মানে ব্যক্তিগত কারণের জন্য আমি সুইসাইড করেছি, আমার আত্মার শান্তি পাচ্ছে না, আত্মাটা ওই বাড়ি থেকে বেরোতে পারছে না। এবার আত্মা কিছু একটা করতে গেলে কারোর মাধ্যমে তো দরকার, কাউকে তো কারোর মধ্যে ঢুকতে হবে, তো তবেই তো তার অ্যাক্টিভিটি করতে পারবে। তারপরে আমাদের যে ক্রিয়াকর্ম ধরো যেগুলো রয়েছে করে মেয়েটাকে সুস্থ করা হলো, ঠিক আছে? তার ধরো বাবা মা এখনও আমার সাথে যোগাযোগ রেখেছে, কিছু হলেই ফোন টোন করে, ঠিক আছে? মেয়ে এখন যথেষ্ট ভালো আছে। এটা কিন্তু বেশ ভয়ের ঘটনা। দেখো ভাই, আমাদের লাইনে না এরকম, তো আমাদের তো এটা নিয়েই কাজ, ঠিক আছে? আমাদের এগুলো হামেশাই প্রচুর পাই। আরও ঘটনা। ছোটবেলায় ভয় পেতে? কে? তুমি? নাকি তুমি ছোট থেকেই ভয় পাও না? না, আমার মধ্যে ভয় ছোট থেকেই নেই, কিন্তু তোমার হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে বলি, ভয় ভীতি তো থাকলেই প্রেশারে আসা যাবে না, ঠিক আছে? করতে পারবে ঠিকই, ঠিক আছে? ভয় ভীতি ছোটোবেলা থেকেই নেই, আর আধ্যাত্মিকতার একটা ব্যাপার ছোটোবেলা থেকেই ছিল। কেন আমার এটা ভগবানের দান, মাতারার আশীর্বাদ, কামাখ্যা মায়ের আশীর্বাদ। তোমার বাড়িতে কেউ আধ্যাত্মিক চেতনা? না, আধ্যাত্মিক চেতনা সবাই সাথে জড়িত ছিলেন না, প্র্যাকটিসের সাথে জড়িত কেউ বলবো না এই পেশায়, কিন্তু আধ্যাত্মিকতা আমার বাড়ি হচ্ছে কি বলতো, একদম সনাতন ধর্মের রীতিনীতি যত সব কিছুই হয়, সমস্ত কিছু ফলো। এখনো অবধি আমার বাড়িতে, আমি নিজে, আমার তো বাড়িতে মাতারা প্রতিষ্ঠা করা আছে, মন্দির আছে। আমি সকালবেলা উঠে আমার ফার্স্ট স্টার্টিংয়ে কাজ হচ্ছে যে আমি ঘুম থেকে উঠেই কিন্তু বাথরুমে যাই, গিয়ে স্নান করে আসলাম, ওনাকে শয়ন থেকে আমাকে তুলতে হয়, ওঠালাম, ওনার মুখ ফুক ধুইয়ে দিলাম। আমি এখন অবধি ওনার পুজো না করে আমি কিন্তু অবধিও খাই না, মানে জল অবধিও খাই না। আচ্ছা, ঠিক আছে? একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে মাতারার, যেটা বলছি এটাও কিন্তু আমার পাওয়া। উনি যে আমার বাড়িতে প্রতিষ্ঠিত, আমাকে এটা দিয়েছিল হচ্ছে মেচেদার চেম্বার, একজনে আমার কাছে এসেছিল, উপকৃত হয়েছিল, তারও কিছু ব্যাপার ছিল, স্বামী স্ত্রীর মধ্যে একটা ডিস্টার্বের জায়গা তৈরি হয়েছিল, সেখান থেকে সেটাকে আমি রিকভারি করিয়েছিলাম। তা রিকভারি করাতে ওনাদের হচ্ছে কি বলতো, কাশ পিতলের দোকান ছিল, হয় না? তা সেখানে দেখবে যে সে বড় বড় ঠাকুরের মূর্তিও কিন্তু বিক্রি হয়। তা সেই জায়গা থেকে ওনারা আমাকে ওটা নিয়ে এসে দিয়েছিল। দেখো একটা জিনিস, সবসময় ভগবান তোমার কাছে কিভাবে আসবে না, তুমি কিন্তু সেটা বলতে পারবে না। হ্যাঁ, এটা তুমি একদমই ঠিক বলেছো। আমার এখনো মনে আছে, আমার একটা গল্প বলি তোমাকে। সেবার আমাদের কেশব আছে, কেশব দে গান গায়, কেশব আমাকে, আমি তখন পুরীতে গেছি, এবার কেশবেরও যাওয়ার কথা ছিল পুরীতে, কিন্তু কারণ কেশব ওর বাড়িতে জগন্নাথ রাখবে। আচ্ছা। এবার ও বলছে যে সামনেই তখন জগন্নাথের পুজো আসছে আগের বছর, এবং বলছে এরকম আমি জগন্নাথ রাখবো, তো আমি একদমই যেতে পারছি না, বা কোনো একটা কারণে ও প্রচণ্ড রকমভাবে ব্যস্ত এবং ও পারছে না। ও বলছে যে তুমি গেছো, আমার ভগবান তোমাকে পাঠিয়েছে, তুমি প্লিজ আমাকে এনে দাও। তো তারপর আমি ওর জন্য আবার গিয়ে জগন্নাথ নিলাম, জগন্নাথ নিয়ে আমরা তো আমাদের বাড়ির জন্য এনেছিলাম, আমাদের বাড়িতেও ওই আগের বছরই হলো প্রতিষ্ঠা, এবং ওর জন্য আনলাম। তারপর ওর বাড়িতে গেলাম, ওর বাড়িতে ওগুলো দিতে। তো অনেকদিন বাদে আমাদের দেখা হলো, আড্ডা হলো। ও মানে আমিও তাই ওকে বলছিলাম যে দেখো এটা হওয়ারই ছিল 100 বার, এটা যে নিজে আসতে চান তুমি তাকে আটকাতে পারবে না, এবং সে চলে আসবে। আর সত্যি কথা, উনি যে কিভাবে আসবে তুমি বুঝতেও পারবে না। তোমার যে ঘটনাটা শুনলাম, এই ঘটনাটা শুনে আমার মনে হয় প্রশ্নটা আপনাদের মনেও এসছে, বা কখনো না কখনো এসছে, বা যারা একটু ভূত প্রেতের ঘটনা শুনতে পছন্দ করেন, ভৌতিক জগতে থাকতে ভালোবাসেন, তাদের হয়তো এই প্রশ্নটা আসা উচিত।
কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু বাড়ি আছে যেই জায়গায় গেলে বা সেই বাড়িতে গেলে আমাদের গা ভারী হয়ে যায়। কেন হয়? এক, আবার অনেকের হয় না। কেন হয় না এবং এর প্রতিকার কি? বলি, কিছু কিছু জায়গায় দেখো গেলে একটা জিনিস সবসময় বুঝতে হবে, মানুষের তো একটা সেন্স অফ হিউমার আছে, ঠিক আছে? তার ওখানে কিছু এমন কিছু নেগেটিভ এনার্জি রয়েছে যেটা তোমার মধ্যে ক্র্যাক করছে, গা ভারী হচ্ছে, ঠিক আছে? তাই বাস্তু জানো তো একটা ভীষণ ভাইটাল পার্ট। আমরা এটাকে ই করে চলি। অ্যাকচুয়ালি কি তোমাকে বুঝতে হবে, দেখবে কথায় বলে না যে ভগবান কোথায় থাকে। এই যে ধরো আমরা যে বাড়িতে পুজো আচ্ছা করি, যে ধরো তুমি যেই আজকে মা তারা আমি পুজো করছি বলো, তুমি জগন্নাথ, সে তো এক জায়গায় প্রতিষ্ঠিত, তো তা সে এক জায়গায় যখন প্রতিষ্ঠিত, তোমার বাসযোগ্য তোমার বাস্তুটাকে তো সেইভাবে তৈরি করতে হবে, তবে তো উনি ওখানে থাকবে, নাহলে তো থাকবে না, তুমি রাখতে পারবে না। তো যেমন আমাকে কেউ বাথরুমে থাকতে বললে কি আমি থাকবো? সম্ভব? কোনোদিনই সম্ভব না। এবার থাকতে পারবে না। এবার যেটা হচ্ছে কথা, তুমি যখনই ভগবান রাখতে পারবে না তখনই সেখানে নেগেটিভ এনার্জি বাস। মানে তুমি বলছো যে ভগবান যখন সঠিক জায়গায় প্রতিষ্ঠিত হবেন না তখন সেখানে নেগেটিভ না, তুমি তার আশীর্বাদ কৃপা পাচ্ছ না, তোমার বাস্তুতে সে নেই। তা সেই নেই মানেই তো তখন আমরা কি বলি, দেখবে অনেক দিন যে পুরনো পোড়ো বাড়ি পড়ে থাকলে যেতে গা ছমছম করে না? হ্যাঁ, কিংবা দেখবে আগেকার দিনের একটা কথা ছিল, বাড়িতে ভীষণ অমঙ্গল হচ্ছে, ধরো পরপর কেউ মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে, কিংবা ডেভেলপমেন্ট না। আমি তোমাকে আরেকটা ব্যাপার বলি, আমার এমনও হয়েছে যে খুব সুন্দর বাড়ি, মানে পুরো বাড়িটার মধ্যে ঘুরে আমার খুব পজিটিভ ফিলিং হচ্ছে, কিন্তু সেই বাড়িটার পার্টিকুলার একটা জায়গায় যখন আমি গিয়ে পৌঁছচ্ছি আমার মনে হচ্ছে আমার গা ভারী হয়ে যাচ্ছে বা আমার আনইউজুয়াল একটা ফিলিং হচ্ছে এবং আমার ভালো লাগছে না। তো পুরো বাড়িটা জুড়ে আমার এত ভালো লাগলো, পার্টিকুলার ওই জায়গাটাই কেন খারাপ লাগছে? না, ওই জায়গাটা খারাপ, তাহলে নিশ্চয়ই কিছু উত্তর পূর্ব দিকটা দেখা দরকার, সেখানে কিছু ডিস্টার্ব আছে নিশ্চয়ই। উত্তর পূর্ব দিকের প্রবলেম হলে বাস্তুর ডিস্টার্ব মারাত্মক হবে। কি ডিস্টার্বটা কি? মানে উত্তর পূর্ব দিকে কি এমন? উত্তর পূর্ব দিকটা হচ্ছে তোমার ঈশান কোণ, তো ভগবানের জায়গা, ঠিক আছে? দেখো একটা জিনিস যেটা হয়, তোমার সাথে পরবর্তী সময় হলে যখন আমি অনুষ্ঠান করব আরো, তখন তো আরো বিস্তর আলোচনা করব, যতটা সম্ভব আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? উত্তর পূর্ব কোণ হচ্ছে ভগবানের জায়গা। তা সেইখানটা যদি তুমি ডিস্টার্ব করে রাখো, তুমি নেগেটিভ এনার্জি এমনিই তোমার বাড়িতে আসবে। আমার প্রশ্ন হচ্ছে ডিস্টার্বটা হয় কি করে? তুমি ডিস্টার্ব তৈরি করে রেখেছো। তো কিভাবে? ধরো হয়তো তোমার উত্তর পূর্ব কোণে হয়তো জুতোর সুর এক থাকতে পারে, কিংবা ধরো কোনো থাকতে পারে, মানে টয়লেট থাকতে পারে। ওকে, এটা থাকলে তো ডিস্টার্ব হবেই। এরকম একটা আমার জীবনে ঘটনা রয়েছে, বাস্তু মানে কেন্দ্র করে। এটা হচ্ছে কোথায়, তুমি নাম শুনে থাকবে, বজবজের ওই সাইডে একটা জায়গা আছে জানো, বিল্লাপুর বলে, শুনেছো না? না, নাম শুনি। খুব ডিপ মানে গ্রাম। আচ্ছা, আমি কাজ করলাম ভদ্রলোকের, বোধহয় এই মাস 4 হবে। আমি তারাপীঠে নিয়ে গিয়ে কাজ করেছি ওনার। তা কি হচ্ছে, ওনার যেটা সমস্যা তৈরি হচ্ছে, ওনার বাড়ি কি বলতো, আমি যখন প্রথমে ওনার বাড়িতে ভিজিট করলাম, টোটালটাই ডিস্টার্ব হয়ে রয়েছে, পুরো কোনো দিকেই কিছু নেই, নেই। কিন্তু তার আগে ওনার তো যা কেলেঙ্কারি হওয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো যেটা হচ্ছে, ওনাকে ধরেছিল একটা জিনে, খুব খারাপ জিন। আচ্ছা, কী করতো লোকটা? কী করতো, উনি প্রথম কথা সারা রাত ঘুমাতে পারতো না। কারণ কি, ওই জিনটার অত্যাচারে। হ্যাঁ, ভদ্রলোক পুরুষ মানুষ, আর ওনাকে যে ধরেছিল সে হচ্ছে মহিলা জিন, ঠিক আছে? টোটালটা ওনার সাথে ফিজিক্যাল রিলেশন করতো, আর সেটা খুব বাজেভাবে, মানে উনি দিনের পর দিন রাতের পর রাত জেগে থাকতো। আরে আমি না এই ব্যাপারটাকে আগেও তো বিশ্বাস করতাম না, কিন্তু আমার একটা ভাই আছে, ঠিক আছে, মানে আমার খুব ক্লোজ, ওর সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল, ওর সাথে শারীরিক সম্বন্ধ করতো এবং ও লিটারালি আমাকে বলছে, গৌরব দা এইসব ঘটনা তো আমি শুনেছি, এরকম প্রেত কথায় নিজের জীবনে ঘটবে এরকম ভাবিনি। ভাই আমিও শুনেছি, কিন্তু আমি মানে ভাবতে পারিনি যে এই জিনিসটা মানে আমার চেনা জানা আশেপাশে কারোর সাথে হবে। এবং লাস্টেও বলছে আমি কি বলবো বুঝতে পারছি না, এই ঘটনাটা আমি বাড়িতে জানাবো কি করে, বাড়িতে বলবো কি করে, বলতেও লজ্জা লাগছে এক, আর দুই বলছে আমি এটা যে মানে কোনো ডাক্তারকে গিয়ে বলবো সেটাও আমার কেমন একটা লাগছে। তো আমি বললাম দেখ কথাবার্তা বল, ঠিক আছে। লাস্টেও সমস্ত কিছু করে কোনো পেলো না, লাস্টে বললো গৌরবদা খুব খারাপ লাগছে, কিন্তু আমাকে না একটা তান্ত্রিকের কাছে যেতে হবে। আমি বললাম আরে ভাই এই লেভেলটা তান্ত্রিক অবধি চলে গেল এই কেসটা, আমি তো ভাবতেই পারিনি। না একটা জিনিস, হি ইজ মাই ভেরি ক্লোজ। হ্যাঁ ঠিক আছে ভাই, একটা জিনিস জানতে শোনো,
সে যেরকম হচ্ছে পজিটিভ এনার্জি আছে না, নেগেটিভ এনার্জিও তো আছে। তারপর ওই লোকটা কি হলো? এবারে যেটা হলো ব্যাপার, লোকটার সাথে ফিজিক্যাল রিলেশন করতো খুব বাজেভাবে, ঠিক আছে, খুব মানে লোকটা না লাস্টে কি হচ্ছে জানো, লোকটা পুরো পাগলের মতো হয়ে গেছে, পুরো পাগল, ম্যাড। মানে সে বাড়িতে এরকমভাবে থাকছে, মানে খুব অপরিষ্কারভাবে, খাওয়া দাওয়া ঠিক নেই, মানে লোকটা ঠিক মতো মানে চিনতে পারেন, অথচ উনি ওই ভদ্রলোকই, উনি ওএনজিসিতে চাকরি করা লোক, খুব হাই প্রোফাইল লোক। উনি ওই ওনার বাড়ির ইসের জন্য, ডিস্টার্বের জন্য ওনাকে এমনই একটা জিন ধরেছে, ওনার লাইফ পুরো নষ্ট করে দিয়েছে। এই জিন কি এসছিল কোথাও থেকে, বাইরে থেকে নাকি বাড়িতেই ছিল? না, ওনার বাড়িতেই ছিল, ওনার বাড়ির ছাদে থাকতো। আর ও সারাদিনে ওনার কার্যকলাপ সব ফলো করতো, আর রাত্রির হলেই উনি এরা হঠাৎ করে তো আসে না, নতুন বাড়ি ছিল এটা? না, নতুন না, উনি ওখানেই বসবাস। তার মানে ও কোথাও থেকে একটা এসছে। হ্যাঁ, এসছে। এবার কি ও এসছে কি, ওর ওটা বাসযোগ্য হয়ে গেছে, তো দেখেছে আমি আমার মোক্ষম জায়গা পেয়ে গেছি। নোংরা থাকে হয়তো, খারাপ পরিবেশ আছে হয়তো, এই জন্য আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা বলতো, আমার মা এখনো বলে, যে যার বাড়িতে নোংরা থাকে বা যার বাড়ি মানে প্রচন্ড, আমার মানে মা ছোটবেলা থেকে আমাদের নিজেদের বাড়িতে আমরা খুব মেনটেন করি ওগুলো, যে জায়গা আমাদের সবকিছু পরিষ্কার থাকবে, বাড়িতে ঝুল জমবে না। তো বলে যার বাড়িতে ঝুল জমে, যার বাড়িতে রোজ দিন মোছা হয় না বা ঝাড়া হয় না, বলে সেই সমস্ত বাড়িতে বলে ভূত প্রেতের আনাগোনা বেশি। হ্যাঁ, ভূত। দেখো একটা জিনিস কি বলো তো, তুমি নেগেটিভ এনার্জি তৈরি করলে তোমাকে নেগেটিভ এনার্জি এসে ধরবেই, কেন এটা প্রকৃতির মধ্যে রয়েছে, ভালো আর মন্দ। আমি এমন লোকের বাড়িতে গেছি যার বাড়িতে না লাইট খুব টিমটিমে, ঠিক আছে, ঘর নোংরা, যেখানে ইচ্ছা ধরো খাবার পড়ে আছে, এঁটো পড়ে আছে, ঠিক আছে, জামা কাপড় ধোয়ে না অনেকদিন ধরে, ওই একই জামা পরে। আমি দেখেছি তাদের জীবনে সব সময় একটা অন্ধকার থাকে, আর এরা জীবনও সাকসেস না পায় না, তো ডেভেলপমেন্ট আসবে না। তো একটা জিনিস সবসময় নেগেটিভ না, তুমি ধরো আমরা যে কর্মটা করছি, যে কর্মের সাথেই যুক্ত থাকি না কেন, ঠিক আছে, তোমার ধরো প্ল্যানেটরি কম্বিনেশন ঠিক আছে, সব কিছু পজিটিভ, তুমি সব কিছু সব তোমার প্ল্যানেট তুমি দেখিয়ে নিয়েছো, সব ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও তুমি তো দিনের শেষে এসে ওই নেগেটিভ বাস্তুটাতে থাকছো, তো তার এফেক্টটা কোথায় যাবে? সেই এফেক্টটা তোমাকে নিতে হবে। তো উল্টোপাল্টা জিনিসপত্র যাতায়াত। হ্যাঁ, বাস্তুর শোনো, এই নেগেটিভ বাস্তুর খুব সুন্দর একটা উপাচার আছে। কি গো? খুব সুন্দর উপাচার। কি করতে হয়, কোনো অমাবস্যা কিংবা পূর্ণিমার দিনে জোয়ারের জল, কথায় বলে না ভাটার জল বাড়িতে আনতে নেই, জোয়ারের গঙ্গা জল নিয়ে আসতে হবে। হলো, ওকে, নিয়ে এসে তার মধ্যে 3টে জিনিস মেশাতে হবে। দেখবে দর্শক আমাদের তন্ত্রের কাজে লাগে। অগুরু, নাম শুনেছ? অগুরু, রক্তচন্দন আর কর্পূর, 3টে জিনিস মেশানো হয়ে গেলে ওই মিশ্রণটা তৈরি করে রেখে দিলে, প্রত্যেক দিন ধরো বাড়িতে যখন পুজো করা হয় কিংবা সন্ধ্যেবেলা সন্ধ্যা দেওয়া হয়, যখন সম্ভব বাড়ির বাউন্ডারিতে টোটালটা যতদূর হাত যায় ওই জলটা ছেটাতে হবে। তোমাকে আমি এত বড় যেগুলো কিন্তু আমি আমার ক্লায়েন্টকে করাই, আর তারা পজিটিভ রেজাল্ট পায়, নেগেটিভ প্রভাবগুলো দূর হয়ে যাবে। হ্যাঁ, অনেকটাই কেটে যায় নেগেটিভ প্রভাব। এই উপাচারটা খুব সুন্দর একটা উপাচার, প্লাস একটা ভালো প্র্যাকটিসও নিজের বাড়ির জন্য। হ্যাঁ, দেখো একটা যেখানে থাকি সেই জায়গাটা ঠিক না রাখলে হবে কি করে? না, তোমার সাকসেস আসবে না তো ভাই। তুমি বিভিন্ন রকম, হয়তো ধরো তুমি ঠিক আছো, তোমার সন্তান ঠিক নেই, এই যে আমি যে আমার সাথে যে ঘটে যাওয়া ঘটনাটা বললাম, এরকম তো ডিস্টার্বগুলো তো তোমাকে থাকবে। ওই লোকটার প্রবলেমগুলো কাটলো, তারপর ওটাকে আমাকে ছাড়াতে বহুত করতে হয়েছে, যাবে না কিছুতে। করতে গিয়েছো? ওই যে বললাম করেছিল, ওই নোংরা জায়গাটা এসে থাকতে করেছে, ওটা জিন। ঠিক আছে, মানে ওটা কারো চালান নয়, না নিজে এসছে, চালানের কোনো নিজেই এসছে। দেখো আমাদের এই সারাউন্ডিংয়ে না নেগেটিভ এনার্জি সবসময় ঘুরছে। হ্যাঁ, তুমি তাকে জায়গা দিলে পরে তো সে সেট করে ধরে নেবে নেগেটিভ এনার্জি। একটু আগে বললে অমাবস্যার আর হচ্ছে পূর্ণিমার ব্যাপারে, মানে জোয়ারের জলের ব্যাপারে, এই অমাবস্যা নিয়ে একটা কনসেপ্ট আছে আমাদের, যে অমাবস্যার রাত্রিবেলা ভূতে বের হয়। হ্যাঁ, এটা সত্যি কথাই বলছি, সেই ঘটনায় আসছি। অমাবস্যা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তোমার, অমাবস্যা মানেই হচ্ছে ডাকিনী যোগিনীর রাত। ওকে, মা কালীর গলায় কিসের মালা থাকে? মুন্ডমালা। কে সেটা? রাক্ষস, ডাকিনী যোগিনীরই তো। হ্যাঁ, হলো। তো এইবারে ব্যাপারটা হচ্ছে কি, দেখবে অমাবস্যায় কালী পুজো কেন করা হয়? কারণ হচ্ছে ডাকিনী যোগিনীরা অমাবস্যার রাতে খুব পাওয়ারফুল হয়, প্রচণ্ড পাওয়ারফুল হয়।
তো সেই কারণেই কিন্তু অমাবস্যার রাতে কালী পুজো করা হয় ওদের শক্তিকে কমানোর জন্য, অপশক্তি তো। আচ্ছা, মানে মা কালী দুষ্টের দমন করবে আর কি। হ্যাঁ, শিষ্টের পালন, দুষ্টের দমন, সেটাতেই কথা। এই যে ধরো এখন তো আমরা কলিযুগে বসবাস করছি, জানো কলিযুগে সব থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে মা কালীর পুজো করা, দুষ্টের দমন যাতে বেশি বেশি করে। হ্যাঁ, কলিযুগে হচ্ছে সব থেকে উচিত হচ্ছে মা কালীর। এই সময় মা কালীর তো ট্রেন্ডিং চলছে, চারিদিকে সিনেমা বেরোচ্ছে। হ্যাঁ, আমি আমার ক্লায়েন্ট, হ্যাঁ সিনেমা বেরোচ্ছে, ট্রেন্ডিং চলছে। আমি দেখে এলাম কদিন আগে একটা সিনেমা, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। আধ্যাত্মিক সিনেমা তো দেখতে ভালোই লাগে। ভূতের সিনেমা ছিল, আমি মানে মা কালীর মানে একদম তোমার স্পিরিচুয়াল সিনেমা দেখিনি। আচ্ছা, ভূতের সিনেমা মা বলে একটা ফিল্ম বেরিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম বেশ ভালো লেগেছিল আমার, রিসেন্ট টাইমসে দেখা। অ্যাকচুয়ালি কি বলো তো, স্বাস্থ্য খুব সুন্দর, জানো তো। হ্যাঁ, স্বাস্থ্য ভীষণ সুন্দর, তুমি যদি জানতে পারো আর যদি করতে পারো, মানুষের কিন্তু 100% উপকার পায় মানুষ। এই যে কালীর যে তথ্যটা বলছি, কালী বলছি, ধরো আমাদের যে দশমহাবিদ্যা আছে না, মেন তো হচ্ছে কালী, হলো কালী থেকেই তো সব শক্তি পাচ্ছে, মেন উৎস কিন্তু কালী। যার কারণে আমরা একটা মন্ত্র বলি না, জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী কাপালিনী, দুর্গা শিবা ক্ষমাদাত্রী সহ সদা নমস্তুতে। কেন? কারণ কি? কারণটা কি আমাকে বোঝাও। তুমি যে কোনো কালী পুজো ধরো, মা তারার পুজো করি, যে আমরা যে যজ্ঞ করি, শ্মশানে ক্রিয়া করি, হোম করি, আমাদের এই মন্ত্র উচ্চারণ করতে হয়। তার কারণ কি? শক্তি তো উনি, তার থেকে ডিভাইড হচ্ছে তো, ওটা মেন মন্ত্র। হ্যাঁ, ওটাই। তুমি শ্মশানের কথা বলছো, এই শ্মশানে যাওয়া নিয়ে অনেক ধরনের ব্যাপার স্যাপার, কুসংস্কার আছে। যেমন কুসংস্কার কিনা ঠিক জানি না, ছোটবেলা থেকে তো করে আসছি, সব সময় করেছি, এগুলো কত বেশি প্রশ্নও আর করিনি কখনো। যে শ্মশানে যাওয়ার পর শ্মশান থেকে আসলে লোহা চেবাতে হয়, বা নিম পাতা কাটতে হয়, দাঁতে তেতো কিছু কাটতে হয়, বাইরে থেকে স্নান করে ঘরে ঢোকা, এইগুলো কেন করা হয়? শ্মশান থেকে কিছু চলে আসতে পারে আমার সাথে? না, অবশ্যই আসতে পারে, নেগেটিভ এনার্জি তো আছে। কিন্তু অনেকে তো বলে যে শ্মশানে নাকি ভূত থাকে না। না, ভূত থাকে না কি, ধরো যাদের, ধরো এই যে আমি যে গল্প আমার এসে বললাম, অপঘাতে যে সমস্ত মৃত্যু হয়, তুমি তো দাহটা শ্মশানেই করছো। অ্যাকচুয়ালি জানো তো, অপঘাতে মৃত্যুর আত্মা সহজে কিন্তু মুক্তি পায় না। কোথায় মুক্তি পায় জানো? অপঘাতে, দেখবে অপঘাতের মৃত্যুর কিন্তু যে শ্রাদ্ধ শান্তি বলো, যেসব আমাদের স্বাস্থ্যে কাজকর্ম রয়েছে 4 দিনে, তাহলে যেখানে ঠিকভাবে কোনো মানুষ গত হলে পরে সেটা 13 দিনে। কেন করে? তার আত্মাটা যাতে মুক্তি পায় তাড়াতাড়ি। অপঘাতে মৃত্যু মানে কি, সে তো স্বেচ্ছায় কিংবা শারীরিক ইসের হয়ে বয়স হয়েছে, মারা গেল, পৃথিবী ছেড়ে চলে গেল, তা তো নয়। তার তো জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা, সুখ ভোগ সবই তো ছিল, তাই না? তার আত্মাটা তৃপ্ত হয় না, শান্তি পায় না। এবার তুমি ক্রিয়া যত তাড়াতাড়ি করবে, কিন্তু অপঘাতে মৃত্যুর যেটা সিস্টেম, তুমি যতদিন না গয়ায় পিণ্ড দিচ্ছ, তার আত্মা কোনোদিন শান্তি হয় না। গয়ায় পিণ্ড দিতেই হবে, মাস্ট, একদম দিতেই হয়। গয়ায় পিণ্ডদান খুব মাস্ট অপঘাতে মৃত্যুর ক্ষেত্রে। তো এই কারণে লোহা দাঁতে কাটলে বা নিম পাতা দাঁতে কাটলে, হ্যাঁ, তার আর একটা জিনিস চলে যাবে না। হ্যাঁ, চলে যাবে, তার তুমি সে নেগেটিভ প্রভাবটা পেলে না, তোমাকে কিছু করতে পারলো না। তারপর একটু আগুনে হাত ছোঁয়াতে হয়। হ্যাঁ, দেখো সব মানুষ তো আর নয়, সবার তো আর রাশ ভারী বান্ধের ব্যাপার থাকে তো একটা, আমরা তো বলি এটা, ঠিক আছে, সব মানুষ তো সমান নন। তা সেই কারণে এই রীতিনীতিটা আছে। তারপরে একটা কথা, যেটা তুমি এই উদাহরণ তুললে, আমি একটা জিনিস বুঝিয়ে দিই। আমাদের হিন্দু ধর্মের মতে, ধরো কেউ যখন আমরা শবদেহ নিয়ে যাচ্ছি, গাড়িতে করে হোক, যাতে করেই হোক নিয়ে যাচ্ছি, কি ছেটাতে যাই? খই। কেন? বাংলায় একটা প্রবাদ আছে জানো, দেখবে কেউ যখন না তার যোগ্যতার থেকে বেশি বাড়তি কথা বলে ফেলে, আমরা তাকে কি কথা বলি বলো তো? খই খাওয়া রাক্ষস। হ্যাঁ, বা মুখে খই ফুটছে কিংবা খই খাওয়া রাক্ষস। একটা জিনিস জানবে, এই যে আমরা যে ক্রিয়াকর্ম করি না, আমাদের ক্রিয়াতে কিন্তু খইয়ের একটা ভীষণ পার্ট আছে। কেন? কারণ হচ্ছে কোনো অপশক্তি খইকে ভীষণ ভয় পায়। সেই কারণেই এই যে ধরো যখন মৃতদেহ মারা যাচ্ছে, পায়ের সামনে কেউ তো মৃতদেহটাকে ধরে বসে থাকে তো ধরে, যতক্ষণ না সৎকার হচ্ছে, বাড়িতে যখন রাখা রয়েছে, শোয়ানো রয়েছে, শায়িত রয়েছে, ডেড বডি ধরা থাকে তো। কেন? যাতে অন্য কোনো খারাপ শক্তি ওর মধ্যে না প্রবেশ করতে পারে। এবারে যখন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই কারণেই খই আর
দেখবে কাঁচা কয়েন, 1 টাকার কয়েন হোক ই হোক ছড়াতে আগে যেমন যখন 20 পয়সা 10 পয়সা ছিল তখন ছড়াতো, এখন লোকে টাকা ছড়ায় না। হ্যাঁ যাই হোক, কিন্তু খইটা ছড়ায়। কেন? খই সঙ্গে দিলে পরে খারাপ নেগেটিভ ওই লোকটা যে যাচ্ছে তার যাতে স্বর্গবাস হয়, অপদেবতা যাকে ওনাকে অ্যাটাক না করতে পারে যতক্ষণ না দাহ করা হচ্ছে। আমার মনে হয় মানুষের মারা যাওয়ার রিচুয়াল একটা অনেক বড় রিচুয়াল, মারা যাওয়ার পর যা যা করা হয়, সব কটা রিচুয়ালেরই পেছনে অনেক গভীর কোনো কারণ আছে। আমার এই গভীর কারণগুলো জানার খুব ইচ্ছা, এবং ডেফিনেটলি আমার মনে হয় এটা কোনো না কোনো দিন আমি কারোর না কারোর থেকে জানবোই। তোমার থেকেও আমি কিছু জানতে পারি, আরো অনেকের কাছ থেকে বিভিন্ন রকম জিনিস জানবো। তোমার এসে পরবর্তীকালে আসলে আবার তুমি তো জানতেই পারবে। হ্যাঁ, কারণ এই টপিকটা নিয়ে আমার খুব ইন্টারেস্ট আছে আর কি। এই শ্রাদ্ধ শান্তির সময় কি মন্ত্র পড়ে, কেন পড়ছে এটা, এই মন্ত্রটার মানে কি, কেন এই মুখের মধ্যে ঘি দেওয়া হচ্ছে, কেন মানে একজন চলে যাচ্ছে তার জন্য কেন এই কাজগুলোই কেন করছি, অন্যরকম কিছু করলাম না, কিংবা কেন আতপ চালের পিণ্ড করে পিণ্ড করা হচ্ছে কেন, কিংবা কলা পাতা সরায় কেন। আমি এমন অনেক ঘটনা শুনেছি যেখানে বলছে যে মারা গেছে, তো মারা যাওয়ার পর যে ওই খাবারটা দিয়ে আসা হয়, সেই খাবারটা দিয়ে যখন ফিরছে পরে রাত্রিবেলা এরকম করে দেখছে কে যেন খাচ্ছে, বড় অদ্ভুত। আমি যে মারা গেছে সেই হয়তো খাচ্ছে। আমি তোমাকে একটা কথা বলি, এই যে একটু আগে বললাম না, মানে সুখ ভোগ তার পাওয়ার থাকে। আমি নিজে একটা কাজ করেছি, তারাপীঠের কথা বলি, 5 বছর আগে কৌশিকী অমাবস্যায় হলো। আমার কাজ এখানে চলছে, শ্মশানে সামনে একটা ডেড বডি পোড়ানো হচ্ছে। লোকটা মিনিমাম 7 ফুট লম্বা, হ্যাঁ 7 ফুট, ঠিক আছে, পুরোটা লম্বা, মানে চিতা থেকে পা বেরিয়ে গেছে আর কি। হলো লোকটা টোটাল সব পুড়ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, বডিটা পুড়তে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। ওনার লিঙ্গটা সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কৌশিকী অমাবস্যার ঘটনার কথা বলছি। কি বলছো? বাস্তব বলছি, আমার নিজের চোখে দেখা। তুমি ভেবে দেখো লোকটা তাহলে কতটা ভোগী লোক ছিল। এরকম হয়? হ্যাঁ, ওটা হাসিও পেয়ে গেল বেসিক্যালি, বাস্তব শুনে খুব অবাক হলাম, হাসিও পেল। সব পুড়ছে, ওটা রয়েছে। তারপরে আস্তে আস্তে হ্যাঁ হাসি পাবে শুনতে এগুলো, কিন্তু আমাদের সাথে অনেক কিছুই তো ঘটে। হ্যাঁ, মানে ব্যাপারটা ক্রিপিও। হ্যাঁ, ব্যাপারটা যথেষ্ট ক্রিপি তো, কিন্তু বাস্তব হয় আমাদের না, আমরা অনেক কিছুই দেখি, অনেক কিছুই করতে হয়। আচ্ছা তুমি আমাকে বলো, এই যে একটা কথা যে বলে তুলা রাশির মানুষ যারা তাদেরকে বেশি ভূতে ধরে, আচ্ছা এখানে একটা জ্যোতিষের পাঠ চলে আসবে তোমার কথা অনুযায়ী। কিরকম হচ্ছে তুলা রাশি, প্রথমে জিনিসটা ভেঙে দিই যে তুলা রাশির হলেই যে তাকে মানে ভূতে ধরবে এরকম কোনো ব্যাপার নেই। তোমাকে তথ্যটা তো জানতে হবে। তুলা রাশির রাজ্যকারী প্ল্যানেট কে? তুলাকে কে রিপ্রেজেন্ট করে? তুলাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে শুক্র। শুক্র সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে শনি। সেই কারণেই শুক্রের মানে তোমার হচ্ছে রাজ্যকারী, তুলা রাশির রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি। আমার নিজের কিন্তু তুলা রাশি, তা আমাকে ভূতে ধরেছে, তান্ত্রিক হলাম কি করে? আমি তো লোকের ভূত ছাড়াই, লোককে প্রতিকার দিচ্ছি, লোকের যত অশুভ কাজ আমি করছি, তাহলে কি করে করছি? মানে এরকম কোনো ব্যাপার নেই, এটা আমার মনে হয় অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে যার যার মিলে যাবে। দেখো কানেকশনগুলো দেখতে হবে, চলবে তোমার তুলা রাশি তুমি বলে ছেড়ে দিতে পারো না তো, তোমার তো লগ্নটা দেখা জরুরি, তাই না? তোমার কানেকশন কি আছে, তোমার 4th হাউস কি বলছে? এরকম কোনো ব্যাপার আছে 4th হাউসে? হ্যাঁ, 4th হাউস মানেই তো তোমার বাস্তু। 4th হাউস মানেই তো তোমার বাস্তু। ওখানে কে থাকলে ভূতে ধরতে পারে? রাহু থাকলে? হ্যাঁ, রাহু থাকলেই নেগেটিভ এনার্জি পাবে। শুধু ভূত নয়, রাহু থাকলে বাড়িতে যত সব 4th হাউসে রাহু মানে তো বাড়িতে উচ্ছৃঙ্খলতা। হ্যাঁ, উচ্ছৃঙ্খলতা শুধু বাড়িতে না, মানে বাড়ির ধরো পুরো সিস্টেমই চেঞ্জ হয়ে যেতে পারে, কোনো নিয়ম নেই না, যখন যা ইচ্ছা হচ্ছে। 4th হাউস থেকে তোমার যেরকম হচ্ছে বাস্তু, সেরকমই হবে পুত্র সন্তান মা বিচার হয়। হলো তুমি দেখবে 4th হাউসে মানে বাচ্চাটে যদি রাহু কাউর থেকে যায় না, হ্যাঁ, মায়ের সাথে সন্তানের একদম বনিবনা নেই। মা যদি বলে রাম, ছেলে বলবে যদু, আর উচ্ছৃঙ্খলতার চরম পর্যায়ে। একটা জিনিস একটু আগে কি বলছিলাম, যে রাহুর আরাধ্য দেবীকে মা ছিন্নমস্তা, যেটা আমি রাঁচিতে কাজ করতে যাই, তোমাকে অন্য কোনো পডকাস্টে আমি বলবো। রাঁচির ছিন্নমস্তা তো আমার একটা ঘটনা আছে। হ্যাঁ, পাহাড়ের উপরে তো আমাদের এখানে রাহুর কাজ করতে গেলে, ধরো আমি কোনো ক্লায়েন্টের রাহুর কাজ করব, তার বাচ্চাটি ডিস্টার্ব পাচ্ছি, রাহু
আমাকে ছিন্নমস্তার প্রতিকার দিতে হবে। প্রথমে বলে নিই, আমাদের যে 9টা প্ল্যানেট আছে না, 9টা প্ল্যানেটের আলাদা আলাদা দেবী রয়েছে। হলো, যেমন তুমি যদি রবির কোনো কাজ করতে যাও তোমাকে মাতঙ্গী ক্রিয়া করতে হবে, চন্দ্রের যদি কিছু করতে যাও সেখানে কমলেশ্বরী ক্রিয়া করতে হবে। একটা জিনিস জানবে, গ্রহ তো তাকে তো বুস্টাপ কে করছে, তার তো দেবী রয়েছে। এই যে ধরো তারপরে চন্দ্রের করলে, যদি কারোর মঙ্গলের ক্রিয়া করো, এই যে আমরা মাঙ্গলিক বলি না, কোনো অনুষ্ঠানে এটা নিয়ে একদিন ডিসকাস করব, বগলামুখী হোম করতে হয়। কেন? তোমার মঙ্গলের আরাধ্য দেবী মা বগলা। হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি। হ্যাঁ, তা বুধের কে ত্রিপুরায় রয়েছে, ত্রিপুরেশ্বরী মন্দির, নাম হয়তো শুনে থাকবে, গিয়েওছি, গেছো? হ্যাঁ, খুব সুন্দর মন্দির। হ্যাঁ, ওখানে মাছ খাইছিলে, পুকুরে যে মাছ ছিল, খাবার ছিল, মানে মাছ ছিল, মাছকে খাওয়াতে হয়, ডাকলেই চলে। হ্যাঁ, খাইয়েছিলাম, হ্যাঁ মনে পড়েছে, ঠিক আছে, খাইয়েছিলাম। তা বড় বড় মাছ। হ্যাঁ, এই যে ধরো, এই যে আমরা যে ভাবি যে বৃহস্পতি, এই যে তোমার বুধের পরে বৃহস্পতি আসছি, বৃহস্পতির আরাধ্য দেবী কে? বৃহস্পতির আরাধ্য দেবী হচ্ছে মা তারা। তারা কে? বৃহস্পতি কে? বৃহস্পতি হচ্ছে তোমার হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো। হ্যাঁ, যার পঠন পাঠনের দায়িত্ব হচ্ছে গ্রহ, মানে ঈশের বৃহস্পতির উপরে সমস্ত গ্রহদের পঠন পাঠনের দায়িত্ব, সেই দেবগুরু বৃহস্পতি। অ্যাকচুয়ালি কি জানো, মা তারার অরিজিনাল এই যে শনি মঙ্গলবার যে আমরা তারাপীঠে যাই, অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়। মা তারার মেন দিন কিন্তু হচ্ছে বৃহস্পতিবার। মা তারা হচ্ছে আর মানে বৃহস্পতির আরাধ্য দেবী। একটা জিনিস বিষয় জানো, বিশাল সমুদ্র স্বাস্থ্য তো, তুমি যত ভাঙবে তত বেরোবে। তোমাকে চুলচেরা বিশ্লেষণ করতে কোনো শেষ নেই না, পড়াশোনা শেষ নেই। ধরো একটা মানুষ ডাক্তারি পড়ছে, তার প্র্যাকটিস জীবন কিন্তু একটা টাইমে শেষ হয়, ঠিক আছে। কিন্তু আমাদের প্রফেশনে জ্যোতিষতন্ত্র তান্ত্রিকের লাইনে তুমি কিন্তু সমুদ্র এই যে ধরো আমি বৃহস্পতিকে নিয়ে আলোচনা করছি, একটা কথা উঠে আসে, এই যে ধরো এখন একটা পার্ট আছে না, মানে মাঙ্গলিক একটা ব্যাপার তো মার্কেটে খুব চলছে, এরও ব্যাপার আছে, সেটা পরবর্তীকালে অনুষ্ঠানে, যেহেতু পার্ট বৃহস্পতির উঠেছে তোমাকে বুঝিয়ে দিই। বৃহস্পতি এরকমই একটা প্ল্যানেট, তোমার বিবাহিত জীবন পুরো ডিস্টার্ব করে দিতে পারে। কীভাবে? যদি তোমার বাচ্চাটে, ঠিক আছে, তোমার হোক কিংবা কোনো পুরুষ হোক মহিলা হোক, যার খুশি হতে পারে, বৃহস্পতি যদি সপ্তম ভাবে কারোর মানে বিরাজও করে, লগ্ন থেকে সপ্তম ভাব, যেটা তার বিবাহের জায়গা, সপ্তম ভাব থেকে আবার ব্যবসা বিচার হয়, বিবাহ ব্যবসা দুটোই, তার লাইফ পুরো তছনছ করে দিতে পারে। আমি কিছু না হলেও এই কেরিয়ারে আমার, তোমাকে বলছি এই 20-25 বছরের কেরিয়ারে আমি কিছু না হলে 50,000 বাচ্চার দেখেছি। মঙ্গল ঠিক, মাঙ্গলিক দশা নেই, প্রবলেম নেই, বৃহস্পতির জন্যে ভালো সংসার করছিল, যেই দশান্ত দশা করে ক্র্যাক করে গেছে, পুরো ছাড়কার করে দিয়েছে। এরকমও দেখা যায় যে তোমার বিয়ে হচ্ছে না, যোগ্যতা সম্পন্ন শিক্ষিতা কিংবা শিক্ষিত ছেলে ভালো চাকরি করে কিন্তু হচ্ছে না। কেন জানো? দেখো, এটা তো সম্পূর্ণ স্পিরিচুয়ালি আধ্যাত্মিক আছে। তুমি তাকে দেবগুরু বলছো বৃহস্পতি, তাই তো? তাহলে কি মানুষের জীবনে ডেভেলপ, আমাদের জীবনে ডেভেলপ কি করে আসে? গুরুর আশীর্বাদে আসে তো। হ্যাঁ, গুরুর আশীর্বাদে আসে, এটা তো বাস্তব। তো এবার গুরুর আশীর্বাদে যখন আসে, তাই গুরুর আশীর্বাদ পেতে গেলে তো গুরুকে সেরম জায়গায় রাখতে হবে। তোমার সপ্তম ভাব মানে তোমার বিবাহের জায়গা, তোমার ওটা বিবাহের ঘর হলো, প্লাস হচ্ছে ব্যবসার, সপ্তম ভাব থেকে ব্যবসাও বিচার হয়। তাই বিবাহর ঘর যেহেতু, বিয়ের পরে একটা প্রাকৃতিক নিয়ম, একটা ফিজিক্যাল রিলেশনের ব্যাপার চলে আসে না, সেটা দেবগুরু বৃহস্পতি, গুরুর সামনে তুমি ফিজিক্যাল রিলেশন করছো, সেটা গুরু কোনোদিন মেনে নেয় না। লজিকটা বুঝবে। এবার তুমি যদি আমাকে ব্যাকে প্রশ্ন করো যে সুজয়দা তাহলে কোথায় থাকলে ঠিক হবে, এই বৃহস্পতি যদি আবার তোমার লগ্নের সেকেন্ড হাউসে থাকে, ভালো ঘরে ভালো রাশিতে এসে বসে থাকে, তোমাকে ভীষণ পজিটিভ ফল দেয় বৃহস্পতি। আমি তোকে বলছি, এই যে মাঙ্গলিক একটা ব্যাপার আছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু তার থেকেও ভয়ানক ফল এটা। সপ্তমভাবে বৃহস্পতি বসে গেলে তার সংসার জীবন কোনোদিন হতে যাবে না। আবার যেমন রিপিট ব্যবসার কথা বলছি, দেখবে অনেকে ব্যবসা খুব ভালো করছিল, ব্যবসা করতে করতে তার ব্যবসা পুরো ডাউন হয়ে গেল, হ্যাঁ, কিংবা একদম শেষ, ধূলিসাৎ হয়ে গেছে। কেন হয়ে গেছে? তুমি গুরুকে দিয়ে তো ব্যবসা করাতে পারো না, গুরুর আশীর্বাদে ব্যবসা করতে পারো। সেই ঘরটা কি ঘর? তোমাকে তো 12টা হাউস দিয়ে দিয়েছে, সেই ঘরটা হচ্ছে তোমার লগ্নের সেকেন্ড হাউস, ধনভাব।
সেইখানে যদি বৃহস্পতি থাকে তোমাকে শুভ দৃষ্টি দিয়ে শুভ দিয়ে তোমাকে পজিটিভ জায়গায় পৌঁছে দেবে। কানেকশন ভীষণ জরুরি ভাই, কানেকশন একটা খুব ভালোই লাগলো তোমার সাথে বেশি বিষয়গুলো নিয়ে আলোচনা করে। কানেকশন ভীষণ পার্ট। একটা জিনিস তোমাকে বলি, এই যে ধরো আধ্যাত্মিকতা, এই যে আমাদের যে ভূত পেট যেগুলো ঘটে, আমরা যেগুলো প্রতিকার করি, কানেকশনই কিন্তু সব। বাস্তুর আর একটা সুন্দর রেমেডি আছে জানো কি? বাস্তু নিয়ে তো আলোচনা করছিলাম, বাস্তু নিয়ে তোমাকে একটা সুন্দর রেমেডি বলে দিই। যেসব বাড়িতে ধরো বাস্তুর প্রবলেম ডিস্টার্ব আছে কিংবা ডেভেলপমেন্ট হচ্ছে না, বাস্তু কিন্তু নেগেটিভ থাকলে বিভিন্ন রকম দেখা যায়, শুধু ভূত পেতে ধরবে তাও নয়। ধরো যোগ্যতাও আছে, যোগ্যতা অনুযায়ী সাকসেস পাচ্ছে না, ঠিক আছে, কিংবা হয়তো একদিন তাদের অবস্থা খুব ভালো ছিল, এখন তাদের মানে ভীষণ করুণ অবস্থা হয়ে গেছে। বাস্তুর একটা সুন্দর রেমেডি হয়, কোনো অমাবস্যার পরে, মানুষের পাড়ায় পাড়ায় তো কালী মন্দির আছে এখন ম্যাক্সিমাম, ওখানে যে অমাবস্যার পুজো হয়ে যায়, আলতা থাকে, মা কালীর পুজোতে তো আলতা সিঁদুর দিয়ে পুজো, আলতা সিঁদুর ছাড়া তো পুজো করা যায় না। কি করতে হবে, মানে কোনো ওনার ঠাকুরমশাইয়ের কাছ থেকে তোমার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিয়ে একটা আলতা শিশি চেয়ে নিয়ে আসতে হবে। চেয়ে নিয়ে এসে তোমার বাড়ির যে সদর দরজা, মেন দরজার ডান দিক বাদিকে সুন্দর করে নিজের অনামিকা আঙ্গুল দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে সুজয়দা স্বস্তিক চিহ্নটা কেন আঁকবো, আমি তো অন্য কিছুই করতে পারি। এখানেই প্রশ্ন, তোমার বাড়িতে ঠাকুরমশাই যে পুজো করতে আসে সর্বপ্রথম মন্ত্র কি বলে যে কোনো পুজো করতে গেলে, কিংবা কি নিয়ে আসে বাড়িতে? নারায়ণ। স্বস্তিকটা কে? স্বস্তিক? স্বস্তিক হচ্ছে বিষ্ণু নারায়ণ। আচ্ছা, কানেকশন বুঝলে কোথা থেকে কি কানেকশন ঘুরছে, বোঝা যাচ্ছে? ঠাকুরমশাই এসে প্রথমেই কি বলে, পুজো পাঠ করে যে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে তো, হ্যাঁ, এটা ধরো একটা পাঠ গেল। আমরা যে বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে কলা গাছ দিয়ে যে দ্বারঘাট বসাই তো, হ্যাঁ, জল দিয়ে তারপরে কাদার প্রলেপ দিয়ে দিয়ে বসাই তো, ঘটে কি আঁকি? স্বস্তিক আঁকি। কে সেটা? বিষ্ণু। অবশ্যই বিষ্ণু। বিষ্ণু তো সব জায়গায় বিরাজমান। তাহলে বিষ্ণুর ইসে তোমার বাস্তুদোষ খণ্ডন হতে পারে, ওই জল দিয়ে ওই আলতা দিয়ে স্বস্তিক করা, স্বস্তিক করতে প্রচন্ড পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায়। স্বাস্থ্যে সব আছে ভাই, তাই জন্য অনেকের বাড়ির বাইরে স্বস্তিক আঁকাও থাকে। দেখবে অনেকে মার্বেল দিয়ে করে না, নতুন যারা বাড়ি করেছে সাদা মার্বেল লাল দিয়ে লেখা দিয়ে স্বস্তিক করে রাখে। কেন করে? এই কারণেই তো করে, এই কারণেই তো করে। বুঝতে পেরেছি, নাইস। স্বাস্থ্য খুব সুন্দর। আমি তোমাকে কি বলেছি, তোমার মধ্যে যদি জ্ঞানের ভান্ডার থাকে, তুমি যদি কাজ জানো, মানুষ 100% উপকার পাবে তোমার দ্বারা। একটা জিনিস দিনের শেষে সবসময় জানবে, তোমাকে একটু আগে বলছিলাম না, শনি ছাড়া, শনি আর রাহুর কানেকশন ছাড়া পয়সা ইনকাম করা যায় না ভাই। হ্যাঁ, এটা ঠিক। কেন বলো তো? বললাম, আমরা বলি না যে যেরকম কর্ম তেমন ফল, কর্ম করলে ফল পাবে। বলছো শনি আর রাহু একসাথে থাকলে পয়সা আসে? একসাথে থাকলে আসবে না, দৃষ্টি থাকলে, কিন্তু হাউসটা দেখা জরুরি, কানেকশনটার ব্যাপার আছে। কিন্তু যেটা হচ্ছে কথা, শনি এরকমই, যার কারণে আমরা বলি কি কর্মফল দাতা বলি তো। আমার শনি রাহু একদম উল্টো দিকে। হ্যাঁ, তার দিকে হাউসটা দেখা জরুরি তো। হ্যাঁ, হাউসটা দেখা জরুরি। একটা জিনিস বোঝাই তোমাকে, দেখবে আমরা কি বলি, মাঝখানের এই মাঝখানের হাউসটা কি, মানে তোমার হাউস গিনতিটা শুরু হয় কোন রাশিটা দিয়ে? ধরো হাউস গিনতি সব মেষ দিয়ে। হ্যাঁ, মেষ। তো মেষের আগে রয়েছে তার মানে হচ্ছে ওই সেজিটেরিয়াস, মানে ধনু হচ্ছে শেষ না, মিন শেষ। ওটাও বৃহস্পতি হাউস। কার? তোমার শনি কোথায়? 11th হাউস। 11th হাউস তো সাকসেসের জায়গা, আয়ের ঘর। সেখানে কেতুও আছে। হ্যাঁ, তা থাক না কেতু, তাই জন্যই তো এইসব কাজ করছি। হ্যাঁ, কেতু থাক, তোমাকে একটা কেতু নিয়ে একটা সাবজেক্ট। কেতু সংখ্যা কি? 7 তো। হ্যাঁ, তুমি 7-এর নামতাটা পড়ো তো, তোমার টোটাল জীবন শেষ হবে। তোমার 7 মানে তোমার শৈশব। আচ্ছা, হলো 7 দুগুণী 14, কত হলো? ও আচ্ছা, এইভাবে বলছো, মানে আমার টিনেজ মানে জন্ম থেকে, টিনেজ থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবে আমরা একটা 21 বলছো, এগুলো জীবনের একটা পার্ট। অবশ্যই 21 বছর মানে তুমি বিবাহিত জীবনে পদার্পণ করতে যাচ্ছ। 4 সাথে 28 মানে কি হলো? তুমি তখন সন্তানের বাবা মা হতে চলছো, হলো। আচ্ছা, 5 সাথে 35 মানে কি হলো? তুমি তখন হয়তো মামা, কাকা, মাসি, যাই হোক, জাতক হোক জাতিকা হোক, তুমি তখন সেইটা হচ্ছ। আচ্ছা, এবার 6 সাথে 42 মানে কি হলো? একটা সংসারের দায়িত্ব মাথার মধ্যে পড়লো। দেখবে 40-এর পরে কিন্তু মাথায় তোমার সন্তানরা বড় হবে, তাকে লালন পালন করেই করা।
একটা দায়িত্ব পড়লো। 7 7 49, কোথায় যাচ্ছ? আস্তে আস্তে বার্ধক্য শুরু হচ্ছে, হলো 7 8 56, তাই তো? 56 মানে কি বলো তো, তখন হচ্ছে অবসরের চিন্তা ভাবনা শুরু হচ্ছে। 60 বছরের রিটায়ার তো চাকরির ক্ষেত্রে কিংবা ইসের ক্ষেত্রে হলো, তাহলে তোমার 49-এর পরে কি আসলো? 7 8 56। এইবারে 7 নং কত? 63। 63 মানে কি, বৃদ্ধ হয়ে গেলে, তখন দাদু হলে তুমি, হলে আচ্ছা 7 নং 63 জীবন শেষ হলো। এই কারণেই বললে তো না, এটা লজিক সুন্দর, তো সুন্দর মানে ভীষণ। এইটা হচ্ছে কেতু একটা এরকমই প্ল্যানেট, তোমাকে বলি কেতু নেগেটিভ যদি হয়ে, কেতু জানো তো মানুষকে, রাহু কেতু অপ্রত্যাশিত ফল দেয়। রাহু আর কেতু যদি তোমার জন্মছকে পজিটিভভাবে আসে না, তুমি যেটা ধরো মানে চাইছো তার অনেক 10 গুণ বেশি পাবে। হ্যাঁ, এটা তো ঠিক, রাহুর প্রভাবে। তার কারণে দেখবে আমরা কোনো যখন বাচ্চার বিচার করি, আমরা লগ্নের দ্বাদশ ভাবটা হচ্ছে মোক্ষ লাভের ঘর, ঠিক আছে? ওখানে যদি রাহু থাকে, আমরা তাকে চোখ বন্ধ করে বলি যে আপনি আপনার ছেলে বিদেশে চাকরি করবে, আর এটাই হয়। এত বছরের অভিজ্ঞতায় কয়েক লক্ষ চার্ট দেখেছি, এটাই হয়। তেমনই দেখবে একটা কথা আছে না, আমরা কি বলি কথায় কথায়, লাকি 7 বলো তো, হ্যাঁ 7 টাকার সংখ্যা, 7 কেতুর সংখ্যা। কেতু এরকমই একটা প্ল্যানেট, কেতু ছাড়া তুমি কিছু করতে পারবে না। হ্যাঁ, ও তো পুরো স্পিরিচুয়াল, পুরো দিকটা। হ্যাঁ, স্পিরিচুয়াল দিকটা তোমার, মানে ফাইন্যান্স বলো যাই বলো, তা তোমাকে তো হিসাব করে দেখিয়ে দিলাম আমি। মানুষের জীবনে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এটা। আবার কি বলি আমরা, আর একটা কথাও তো বলি যে আনলাকি 13 বলি তো। আনলাকি 13 কেন বলি? 3 + 1 কত হয়? 4 তো রাহুর নাম্বার। রাহু তো মানুষকে ধ্বংস করে যদি নেগেটিভ হয়, যদি খারাপ রাহু হয়। যদি রাহু জন্মছকে নেগেটিভ হয়, তোমাকে শেষ করে দেবে একদম। কিরকম শেষ করে? আমি এরকম লোক দেখেছি। হ্যাঁ, দেখতে পারতো তুমি, প্রচুর দেখেছি। তুমি যে রাহু নেগেটিভ হলে পরে জন্মছকে তোমার যদি নেগেটিভ হয়ে যায়, আর কানেকশন যদি খুব ব্যাড কানেকশনে থাকে, সেই লোকটাকে না, মানে সে যদি ধরো প্রচণ্ড ভালো ফ্যামিলির ভালো জায়গায় হয়, সে এমনই কুকর্ম করবে, সমাজে মুখ দেখানো মুশকিল হয়ে যাবে তার। উল্টো পাল্টা স্ক্যান্ডালে জড়িয়ে যাবে, এমন কোনো সব রকম বিষয়ে আসক্ত। এই জিনিসগুলো আসে। তোমাকে একটু আগে আমি একটা কথা তুলছিলাম, ওই যে তুলা রাশি নিয়ে বললে তাদের ধরে। এবার এই কথাটাতে আসি, আমি কি বললাম যে তুলা রাশির রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি। শনি তো গ্রহরাজ, তাই তো? হ্যাঁ, শনি তো আধ্যাত্মবাদের গুরু। তোমার কি মনে হয় যেই ব্যক্তি আধ্যাত্মবাদ, তার সঙ্গে শনি রয়েছে, তাকে ধরবে ভূতে? এটা কি সম্ভব? কেন না বলো তো? তাকে যদি তার তুলা রাশি সত্ত্বেও ধরে, ভাববে তার বাচ্চাটা অন্য কিছু কানেকশন চলছে সেই সময়, সেই সূত্রে ধরে নিয়েছে। ঠিক আছে, এইবারে প্রশ্নে আসছি, কেন আমি বললাম যে রাজ্যকারী প্ল্যানেট শুক্র শনির বন্ধুত্ব। সবাই জানে যে শনি হচ্ছে এরকমই একটা প্ল্যানেট, শনি হচ্ছে ন্যায় ফলদাতা, কর্মফলদাতা, তাই তো? শাস্ত্র সেটাই বলছে। তো এইবারে যেটা জানতে হবে, শুক্র হচ্ছে কে? শুক্র হচ্ছে, আমরা কথায় শুক্র হচ্ছে কাদের গুরু? দৈত্যদের গুরু, তাই তো? সেই কারণে ওনার নাম তো শুক্রাচার্য, দৈত্যদের গুরু উনি। তো এখানে শুক্র শনির তালে বন্ধুত্ব হয় কি করে? হওয়ার তো কথা না, তাই না? শনি তো আধ্যাত্মবাদের গুরু। শনি কি করছে? মানুষকে আধ্যাত্ম, ন্যায় পরায়ণ, তুমি যাতে অন্যায় না করো, ন্যায় পথে চলো, সেটা শনি শেখায়। তো শনিকে সেই ন্যায়টা শেখাতে গেলে তো কাউকে তো লাগবে, সেটাকে সাপ্লাই দেবে শুক্র। হ্যাঁ, এটাই তো কানেকশন। এটা হবে না, এটা করবে না, শুক্র নিয়ে আসবে। শুক্র মানুষকে অপরাধ করাবে। শুক্র এরকমই একটা প্ল্যানেট, জানো তো? বাচ্চাটা শুক্র হচ্ছে এরকমই, তোমাকে আমোদ প্রমোদ ফুর্তি ভোগ বিলাস দিয়ে রাখবে। শুক্রের মধ্যে তামসিক গুণ হলো। তো এবার তুমি যখন আমোদ প্রমোদ, তোমার লাইফস্টাইল অন্য কিছু করবে, তখনই তো তোমাকে শনি ধাক্কা দিয়ে দেবে। কোনো মানুষ দেখো না, দেখবে কোনো মানুষ, আমাদের তো বহু ক্লায়েন্ট এরকম দেখি, মানে টাকা পয়সা প্রচুর হয়ে গেছে, ধরাকে সরা জ্ঞান করছে, তারপরে উপর থেকে নিচে এমনই পড়লো, খাওয়ার পর টাকা নেই। কে করলো? মানুষের সাথে হয়। হ্যাঁ, তা হবে তো। স্বাস্থ্যটা তো এইভাবেই তো তৈরি, হ্যাঁ। স্বাস্থ্যের মধ্যে তো সব রয়েছে, তোমাকে তো খুঁজে নিতে হবে স্বাস্থ্য কি বলতে চাইছে। তোমার একটা বাচ্চা পেলে না, তার চুলচেরা বিশ্লেষণ করে বলে দেওয়া যায় কি হবে, তার 14 পুরুষ বলে দেওয়া যায়, 14 পুরুষ বলে দেওয়া যাবে তার। খুবই রিসার্চের জায়গা আমি দেখেছি, মানে অ্যাস্ট্রোলজি চার্ট খুবই রিসার্চের জায়গা।
মানে শাস্ত্র এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্ট নিয়ে কথা বললে আমি দেখেছি কথার শেষ নেই, মানে সারা দিন ধরে আলোচনা করা যায়, প্রচুর জিনিস জানা যায়, এবং তোমার জীবন দশায় তুমি শেষ করতে পারবে না, শেষ করা সম্ভব নয়। সো আমরা আবার চাই তুমি বসো, এবং আমরা তখন যদি আরও বেশ কিছু বিষয়পত্র নিয়ে আলোচনা করতে পারি, যেগুলো আমরা আজকে মোটামুটি একটু আলোচনা করলাম। বেশ কিছু মাইথোলজিক্যাল স্টোরিজ নিয়ে আমরা আলোচনা করতে পারি, গ্রহদের কিছু গল্প নিয়ে আমরা আলোচনা সব রকম আলোচনা, যেগুলো এন্টারটেইনিংও হবে, মানুষজনও পছন্দ করবে। আবার পরবর্তী ইসে আমার দেখা হবে, আমি আসবো, দেখা হবে, ঠিক আছে? তা আবার পরবর্তী ইসে আলোচনা হবে। কেন এই সাবজেক্ট তো এরকম ভাবে একদিনে সম্ভব নয়, সমুদ্র, আমি কি বললাম। এবং এগুলো নিয়ে আলোচনা করতেও মজা লাগে, ভালোই লাগে। না, এইগুলোর বাইরে তো জগৎ নয়, তুমি আমি কেউ নয়, তুমি তো এর বাইরে যেতে পারবে না। তুমি আগে একটা ছোট্ট করে বলে আমি অনুষ্ঠানটা শেষ করব। তুমি আজকে বলো তো কোনো সনাতন ধর্মের কোনো আচার রীতি নীতি, হ্যাঁ, এমনকি যে আমরা কামাখ্যায় কাজ করতে যাই, অমপচি যে হয়, হ্যাঁ, এটা তিথি নক্ষত্র ধরে, হয়তো এই তিথি নক্ষত্রের বাইরে কোনো পুজো হয়? গণেশ পুজো গণেশ চতুর্থীতেই হয়, কালী পুজো দীপান্বিতা অমাবস্যাতেই হয়, তাহলে কেন এগুলো গুরুত্ব? তিথির গুরুত্ব ভীষণ, ঠিক আছে? তো এইগুলো নিয়ে অন্য সময় আলোচনা করা যাবে। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর কামিং, এবং আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা সুজাতার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, আমি নাম্বার দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, সেখান থেকে কন্ট্যাক্টও করতে পারেন। এবং আপনারা দেখতে থাকুন গৌরব তাওয়াদার ব্লগসে আমাদের এই পডকাস্টগুলো, এবং জানাতে থাকুন আপনাদের কীরকম লাগছে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।